নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সাথে আমি দিব্যজ্যোতি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার এক বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এক রহস্যময় গুপ্তধন উদ্ধারের গল্প। তো চলুন, বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা উমি চাঁদের গুপ্তধন। তার জন্ম 1944 সালের 10ই আগস্ট উত্তর 24 পরগনা জেলার টাকিতে। শিক্ষা জীবনে তিনি টাকি সরকারি উচ্চ বিদ্যালয়, টাকি সরকারি কলেজ এবং কলকাতায় পড়াশোনা করেন। কলেজে পড়াকালীন সময়ে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং দৈনিক বসুমতীতে সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। লেখালেখির প্রতি তার আগ্রহ শৈশব থেকেই ছিল। 16 বছর বয়সে তার প্রথম বই ক্রিকেট খেলার আইন কানুন প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ফুটবলের 5 নক্ষত্র, বিশ্বকাপ ফুটবল, 3টি কিশোর উপন্যাস, পথের পথিক, বাবু মিউ রহস্য সমগ্র, পলাশির আগে ও পরে, 5 রহস্য ইত্যাদি। শিশু সাহিত্যে তার অবদানের জন্য তিনি বিদ্যাসাগর শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত হন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে 2015 সালের 18 সেপ্টেম্বর কলকাতায় তিনি পরলোক গমন করেন। আমরা আজকের গল্পটি নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত 100 ভূতের 100 বাড়ি বইটি থেকে। মূল চরিত্রে উমি চাঁদ, উমি চাঁদের মা, রিক্সা চালক এবং আমির চাঁদ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা উমি চাঁদের গুপ্তধন। উমি চাঁদ আমার ছোটবেলার বন্ধু। সেই স্কুল থেকে আমরা একসঙ্গে পড়ছি। ওর পুরো নাম আমির চাঁদ মেহরা। বর্তমান অবস্থা ওদের মোটেই ভালো নয়। ওর বাবা সমীর চাঁদ বলতেন, আমরা খানদানি বংশ, চাকরি বাকরি আমাদের ধাতে সয় না। নবাবী আমলের বেশ কিছু সোনার মোহর ওদের ছিল। তাই ভেঙে জীবন কাটিয়ে সমীর চাঁদ যখন চোখ বুঝলেন, তখন দেখা গেল ওদের খানদানি কোষাগারে আর মাত্র গোটা 10 মোহর আছে। তাতে আর কতদিনই বা চলবে? বাড়িটা নেহাত ওদের বলে মাথা গোঁজার ঠাঁইটুকু আছে। উমির মা একতলাটা ভাড়া দিয়ে দেবেন বলে দোতলায় উঠে এলেন। দুটি মাত্র প্রাণী, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মুশকিল হয়েছে উমিকে নিয়ে। ও সময় পেলেই গোটা বাড়ি তন্ন তন্ন করে কিছু খোঁজে। আমাকেও বার কয়েক সঙ্গে নিয়েছে, যদিও গোড়ার দিকে আমি জানতাম না ও কি খুঁজছে। একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুই সবসময় বাড়িতে কি খুঁজিস বলতো? আমার দিকে তাকিয়ে গম্ভীর মুখে উমি ছোট্ট করে জবাব দিয়েছিল, গুপ্তধন। গুপ্তধন? তোদের বাড়িতে? কেন, তোর বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি উত্তর না দিয়ে চুপ করে থাকলাম। উমি বলল, তুই তো জানিস আমরা মুর্শিদাবাদের খানদানি পরিবার। হ্যাঁ, তোর মার কাছে শুনেছি। জগৎ সেটের পর আমরাই ছিলাম মুর্শিদাবাদের সব থেকে ধনী পরিবার। শুনেছি আমাদের পূর্বপুরুষ বেশ কিছু ধনদৌলত কোথাও লুকিয়ে রেখে গেছেন, আজও তা খুঁজে পাওয়া যায়নি। আমি কোনো রকমে উত্তর দিলাম না। মান্ধাতা আমলের ভাঙাচোরা বাড়িটার কোথায় যে সেই গুপ্তধন আছে কে জানে। আর যদি থাকেও, তাহলে তো এখানে কেন, মুর্শিদাবাদে থাকবে। কথাটা আমার মনে হলেও কোনোদিন বলিনি। বললে অবশ্য লাভও হতো না। সেদিন 7 সকালে উমি এসে হাজির। রাগে রীতিমতো ফুলছে সে। মুখ চোখের অবস্থা মোটেই ভালো নয়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এত রেগে আছিস কেন? মায়ের আক্কেলটা দেখেছিস? একতলা নাকি ভাড়া দিয়ে দিয়েছেন, আবার কদিন পরেই নাকি তারা এসে যাবেন। হ্যাঁ, তো ভালো করেছেন তো। তুই যতদিন কাজ টাজ না করছিস সংসারটা চালাতে হবে তো। আর আমি জানি তোর মার হাতে আর বেশি মোহর নেই।
আরে সেই জন্যেই তো আমি গুপ্তধন খুঁজছি, দেখবি ঠিক পেয়ে যাব। কিন্তু একতলায় ভাড়াটে থাকলে আমি খুঁজবো কি করে? এতদিনে উমিকে যে কথাটা বলিনি সেই কথাটাই বলে ফেললাম। দেখ উমি, আমার মনে হয় এখানে নয়, তোদের গুপ্তধন মুর্শিদাবাদে আছে। হ্যাঁ, সে বাড়ি কি আর আছে? আরে মীর কাসিমের সময় থেকেই তো আমাদের পরিবার কলকাতায়, সেই জন্যই মনে হয় গুপ্তধন আমাদের কলকাতার বাড়িতেই আছে। উমির কথায় যুক্তি আছে, উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু ওর মা যা করেছেন সেটা না করে উপায় নেই। সংসারটা তো ওনাকেই চালাতে হবে। উমি কবে রোজগার করতে শুরু করবে কে জানে, আদৌ করবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি কোনোদিন মুর্শিদাবাদ যাইনি। পলাশির আমবাগান, হাজারদুয়ারি, সিরাজের সমাধি দেখার ইচ্ছে আমার অনেক দিনের। উমিকে বার কয়েক বলেছি, ও যেতে রাজি, কিন্তু ওর মা অনুমতি দেননি। তার মতে কার যেন দীর্ঘ নিঃশ্বাস আজও মুর্শিদাবাদের বাতাস ভারী করে রেখেছে। আমি উমিকে বললাম, এই চল না একবার মুর্শিদাবাদ ঘুরে আসি। আমি তো যেতেই চাই, কিন্তু মা যেতে দেবে না। না রে, চল না, দুজনে গিয়ে মাসিমাকে বোঝাই। না রে, আমার কোনো কথা মা শুনবে না, যা বলার তোকেই বোঝাতে হবে, বুঝলি? আমি আর দেরি করলাম না, তখনই চলে এলাম উমিদের বাড়িতে। মাসিমা রান্নার তোড়জোড় করছিলেন। আমায় দেখে বেশ অবাক হয়ে বললেন, এ কি তুমি এই অসময়? কিভাবে কথাটা পারবো তা বুঝতে পারছিলাম না, তাই বললাম, মানে উমির কাছে শুনলাম একতলাটা ভাড়া দিয়ে দিচ্ছেন। তাছাড়া আর কী বা উপায় বলো? মোহর ভেঙেই তো এতদিন চলেছে, আর তো চলে না। তাই কিন্তু তোমার বন্ধু, সে তো রেগে আগুন। ও নাকি একতলার কোথা থেকে গুপ্তধন খুঁজে বের করবে। পাগলের মতো কথা না? হ্যাঁ ঠিকই তো, বাড়ি ভাড়া না দিলে চলবে কি করে? উমি যে কবে রোজগার করবে কে জানে। সেই কথাটাই তো ওকে বোঝাতে পারছি না। পাঞ্জাবি গো তো। উমিরা যে পাঞ্জাবি সে কথা আমার মনেই থাকে না। কত পুরুষ আগে ওরা পাঞ্জাব থেকে এসেছিল উমি তা জানে না, আমি জানি। উমির বাবার কাছে শুনেছি সিরাজউদ্দৌলার দাদুর আমলে পাঞ্জাব থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ওদের এক পূর্বপুরুষ। কলকাতায় ওরা ৩০০ বছরের উপর আছে, একদম বাঙালি হয়ে গেছে, নামে শুধু ওরা পাঞ্জাবি। আমি আস্তে আস্তে বললাম, একটা কথা মাসিমা, মানে আমরা দুজনে একবার মুর্শিদাবাদ ঘুরে আসি, তাহলে হয়তো ওর মাথা একটু ঠান্ডা হলেও হতে পারে। আমার কথা শুনে উমির মা চুপ করে থাকলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আমি জানি বিশেষ কোনো কারণে উনি চান না উমি মুর্শিদাবাদে যাক, কিন্তু এখন এমন একটা অবস্থা যে আপত্তিও করতে পারছেন না। একতলাটা ভাড়া না দিলে সংসার চালানো মুশকিল হয়ে পড়বে, অথচ একতলাটা ভাড়া দিয়ে যে টাকা পাওয়া যাবে তাতে মায়ের দিব্যি চলে যাবে। কিন্তু বেঁকে বসেছে উমি, ও কিছুতেই বাড়ি ভাড়া দিতে দেবে না। তা এখন যদি একবার মুর্শিদাবাদ ঘুরে এলে ওর মাথা ঠান্ডা হয়, বাড়ি ভাড়া দেওয়া নিয়ে আর ঝামেলা না করে, তাহলে আর আপত্তি কোথায়? যাক, ঘুরেই আসুক। ২-৪ দিন বই তো নয়, দুই বন্ধু একসঙ্গে যাচ্ছে, চিন্তা করারও কিছু নেই। আমাদের দুজনেরই কলেজের ছুটি চলছিল, তাই পরদিনই আমরা বেরিয়ে পড়লাম। সকাল ৮টা নাগাদ লালগোলা প্যাসেঞ্জার ট্রেন। কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটা থ্রু। ব্যারাকপুর,
নৈহাটি, কাঁচরাপাড়া, রানাঘাটের মতো স্টেশনে শুধু থামে। কৃষ্ণনগরের পর থেকে সব স্টেশনে থামতে থামতে যায়। আমরা সারা রাস্তা দুজনে খেতে খেতে চলেছি। নৈহাটি স্টেশনে চা আর সিঙ্গারা, রানাঘাটে পান্তুয়া। কৃষ্ণনগরে ট্রেন থামতেই উমি বলল, এবার সরপুরিয়া আর সর ভাজা খাবো। পাবি না। তুই জানলে কি করে? আরে আমি জানি, স্টেশনের বাইরে দোকান আছে, ওখানে পাওয়া যাবে। তবে হ্যাঁ, ভালো জিনিস পেতে হলে কিন্তু তোকে হাই রোডে যেতে হবে। উমি অবাক হয়ে আমার দিকে তাকালো, বলল, তুই তো কোনোদিন এদিকে আসিসনি, এই তাহলে জানলে কিভাবে? না এলেই বা সব খবর রাখতে হয়। যেমন ধর, তোদের মুর্শিদাবাদের বাড়িটা এখন ভগ্ন স্তূপের মতো পড়ে আছে। ওখানকার মিউনিসিপ্যালিটি ঠিক করেছে ওটাকে ওইভাবেই রেখে দেবে। ঐতিহাসিক মূল্য আছে তো বাড়িটার। কি ঐতিহাসিক মূল্য তুই জানিস? না, আমি মিথ্যে কথা বললাম। সত্যি কথাটা বলি বা কি করে? ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধতে যে চক্রান্ত হয়েছিল, উমির পূর্বপুরুষ ছিলেন তার হোতা। কারণ তিনি মির্জাফর জগৎ শেঠ আর অন্যদিকে ক্লাইভ ওয়াটসনের সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন। ইংরেজদের বিশ্বাস করে তিনি যে কত বড় ভুল করেছিলেন তা যখন তিনি বুঝলেন, তখন বড্ড দেরি হয়ে গেছে। আমায় চুপ করে থাকতে দেখে উমি বলল, কিরে, চুপ করে গেলি কেন? দেখছি, দেখ কি সুন্দর। আজ থেকে 300 বছর আগে এই অঞ্চল কি রকম ছিল তাই ভাবছি। উমি হাসল, বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই কবিতাও লিখিস। আমি কিছু বললাম না। আমার মনটা বড় ভারী হয়ে এসেছে। সিরাজের মর্মান্তিক পরিণতির কথা ভাবছি, আর বুকের ভেতরটা কিরকম যেন করে উঠছে। আমরা দুপুর 2টো নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠে স্নান খাওয়া সেরে একটা রিকশায় চেপে আমরা বেরিয়ে পড়লাম। বহরমপুর, মুর্শিদাবাদ পুরো অঞ্চলটাই সে আমাদের ঘুরিয়ে দেখাবে। এক কথায় গাইডের কাজ করবে। রিকশা চালাতে চালাতে সে বলল, আগে বাবু, হাজারদুয়ারি আজ দেখতে না যাওয়াই ভালো। একটু না দেখতে দেখতে বন্ধ হওয়ার সময় এসে যাবে। তা ঠিক। বেশ, আজ তবে অন্য কিছু দেখাও। উমি প্রশ্নোক্ত দৃষ্টিতে রিকশাওয়ালার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি তো এখানকার সব কিছু চেনো, তাই না? আগে হ্যাঁ চিনি। উমি চাঁদের বাড়িটা কোথায় ছিল জানো? হ্যাঁ জানি তো। তাহলে সেখানেই আমাদের নিয়ে চলো। রিকশাওয়ালা এ রাস্তা ও রাস্তা ঘুরে বেশ খানিকক্ষণ পরে আমাদের এনে হাজির করলো একটা ধ্বংসস্তূপের সামনে। একসময় যেখানে একটা বিরাট প্রাসাদ ছিল, আজ তা বিশ্বাস করা কঠিন। রিকশা থামিয়ে লোকটা একটু অবাক হয়ে আমাদের দিকে চেয়ে বলল, বাবু, এখানে তো কেউ আসে না। মহারাজ নন্দকুমারের বাড়িটা এইরকম অবস্থা। সেটা দেখতে অবশ্য 2-1 যায়, কিন্তু এখানে তো কেউ আসে না। আপনারাই শুধু এলেন। উমি অবাক হয়ে সেই ধ্বংসস্তূপের দিকে দাঁড়িয়েছিল। একটা বিশাল বটগাছ ডালপালা ছড়িয়ে উমি চাঁদ ওরফে আমির চাঁদের বাড়িকে যেন আড়াল করে রেখেছে। আমি আস্তে আস্তে বললাম, উমি, 2 চোখ ভরে দেখে নে, একসময় এটাই ছিল তোদের বাড়ি। এখানে কোথায় গুপ্তধন খুঁজবো রে? উমির জন্য আমার বড় মন খারাপ হয়ে গেল। বড় আশা করে ও এখানে ছুটে এসেছে। ভেবেছিল বাড়ির চারপাশটা ভাঙা বাড়িতে গিয়ে 2-1 দিন খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবে। কিন্তু বাড়ির অবস্থা দেখে সে বুঝেছে গুপ্তধনের আশা তাকে ছাড়তেই হবে। তাছাড়া বাড়িটা ওদের হলেও ওকে এখন ঢুকতে দেবে কিনা সন্দেহ, কারণ বাড়িটা
সরকারি সম্পত্তি হয়ে গেছে। আমি উমির কাঁধে হাত রাখলাম। ও চমকে তাকালো। আমি বললাম, চল বাড়ির চারপাশটা একবার ঘুরে দেখি। কোনো লাভ নেই। আচ্ছা বলছিস যখন, চল দেখেই আসি। চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে ট্যুরিস্ট স্পট হিসাবে আমির চাঁদের বাড়িটাও তুলে ধরতে চাইছে জেলা কর্তৃপক্ষ। তাতে অবশ্য আমির চাঁদের মর্যাদা বাড়ছে না। তিনি সিরাজ হটানো চক্রান্তের হোতা এবং মিডিলম্যান ছিলেন, সেইটাই মনে হয় প্রচার করা হবে ভাঙা বাড়িটা দেখিয়ে। বাড়ির চারপাশে ঘুরে তেমন কিছু চোখে পড়ল না। উমি হাঁটতে হাঁটতে বলল, কোথাও দিয়ে যদি একবার বাড়িটার মধ্যে ঢোকা যায়। কিরে, ঢুকবি নাকি? এতকালের পুরো বাড়ি, সাপখোপ থাকবেই। তাছাড়া বাড়িটার যা অবস্থা, যে কোনো সময় যে কোনো জায়গা ভেঙে পড়তে পারে। না না, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এক্ষুনি এত বড় ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না। কাল আবার আসবো, কি বল? সেই ভালো। চল হোটেলে ফিরে যাই। ভীষণ খিদে পাচ্ছে ভাই, কিছু খেতেই হবে। বাধ্য হয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে এলাম। উমি হোটেলে ফিরে নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আমি চা আর জল খাবার পাঠাতে বলে এসে বিছানায় বসলাম। লক্ষ্য করলাম উমিকে একটু চিন্তিত দেখাচ্ছে। সে যেন গভীরভাবে কিছু চিন্তা করছে। আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। হঠাৎ উমি চাপা গলায় বলে উঠল, তোকে তখন বলিনি? কি বলিসনি? ব্যাপারটা ভারী অদ্ভুত, জানিস? আরে ব্যাপারটা কি সেটা বলবি তো। উমির গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। একটু থেমে উমি বলল, বাড়িটার সামনে যতক্ষণ ছিলাম না, আমার আমার না একটা অদ্ভুত সেনসেশন হচ্ছিল, বুঝলি? খালি মনে হচ্ছিল কেউ যেন আমায় টানছে। অমুক এক আকর্ষণ আমাকে বাড়িটার মধ্যে টেনে নিয়ে যেতে চাইছিল। কি বলছিস তুই? এই চেঁচাস না, চেঁচাস না। আমি কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছি, খুব আস্তে কিন্তু অত্যন্ত স্পষ্ট। তুই শুনতে পাচ্ছিস না? কই না তো। আমি কিন্তু শুনতে পেয়েছি। এখনো পাচ্ছিস? না, হোটেলে ঢোকার পর আর তা শুনতে পাইনি। তার কথা শুনে আমি খানিকটা নিশ্চিন্ত হলাম। চা, গরম সিঙ্গারা আর অমৃতি দিয়ে গেছে। বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ওঠ, খেয়ে নে দেখি। আমি সিঙ্গারায় কামড় দিয়ে কাপে চা ঢাললাম। উমি উঠে বসে চায়ের কাপটা টেনে নিতে নিতে বলল, কি ব্যাপার বলতো? কিসের কি ব্যাপার? না মানে আমার এই রকম মনে হচ্ছে কেন? আমার কি মনে হয় বলতো, হাজার হলেও তুই তোর পূর্বপুরুষদের কাছে এসেছিস তো, তারাই হয়তো কোনোভাবে তোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তুই যা বললি সে কথার মানে জানিস? আমি একটু থতমত খেয়ে গেলাম। এ আবার কীরকম কথা? বন্ধুকে কেউ ভেবেচিন্তে বলে না ঠিকই, কিন্তু তাহলে কি এ কথাটা বলা ঠিক হলো না? আমি তবু বললাম, হ্যাঁ মানে জানি। কিসের মানে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আরে মানে তোর পূর্বপুরুষদের কেউ তোকে টানছেন, তার আকর্ষণ তুই বুঝতে পারলেও আর কারো ওপর তার প্রভাব পড়ছে না। একটা কথা বলি শোন, সব গুপ্তধন ছাড় ভাই। কলকাতার বাড়িটা ভাড়া না দিলে সংসার যে চলবে না। সে কথা আমিও জানি। বাবা মারা যাবার সময় 10টা মোহর ছিল, এখন 4টে এসে দাঁড়িয়েছে। ওই 4টে আমি আর ভাঙাতে চাই না। তাহলে মাসিমার উপর রাগ করছিস কেন? বাড়ি ভাড়া দিতে দিচ্ছিস না কেন? যদি যদি একতলার কোথাও গুপ্তধন থাকে? তুই কি আজও বিশ্বাস করিস ওখানে গুপ্তধন আছে?
আরে এমনও তো হতে পারে তোদের পূর্বপুরুষদের কেউ সে গুপ্তধন খুঁজে পেয়েছিলেন। হতে পারে। না না না, আচমকা একটা দৃঢ় কণ্ঠ এসে আমাকে চুপ করিয়ে দিল। আমরা দুজনে ওর মুখের দিকে তাকাচ্ছি, চারদিকে দেখছি, কোথাও কেউ নেই। তাহলে কে বলল ও কথা? হঠাৎ উমি ভয়ার্থ স্বরে চেঁচিয়ে উঠে বলল, কে আপনি? তোমাদের বাড়িতে আমাদের যে বংশ পরিচয় আছে তাতে দেখবে একই নাম দুজনের আছে। সে নাম তোমার আর আমার। তার মানে আপনি আমার দাদুর দাদুর বাবা আমির চাঁদ? হ্যাঁ, ঠিক ধরেছ। আমি তোমার জন্যই এত কাল অপেক্ষা করে আছি। কিন্তু আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না তো। শোনো, আজ রাত 12টার সময় আমাদের বাড়ির সামনে এসো। অত রাত বলে ভয় পেও না, আমি থাকবো। তোমার একা যেতে ভয় করবে, তাই বন্ধুটিকে সঙ্গে নিয়ে যেও। অত রাত্রিরে? রাতই তো ভালো। রাতের অন্ধকারে আমি মুখ লুকিয়ে থাকি। নিজের দেশকে ইংরেজ বেনিয়াদের হাতে তুলে দিয়েছিলাম নির্বোধের মতো। ওরা যে আমার চেয়েও বড় বিশ্বাসঘাতক তা জানতাম না। যখন বুঝলাম লাইভ আমাকে ঠকালো, জাল দলিলে সই করিয়ে আমায় ফাঁকি দিল, তখন বড় দেরি হয়ে গেছে। নিজের মাতৃভূমিকে বিকিয়ে দিয়েছি পলাশির আম বাগানে। সেই বিশ্বাসঘাতকতার শাস্তি আজও পাচ্ছি। সেই চক্রান্তে যারা ছিল তারা কেউই রেহাই পায়নি। আমার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল মীর জাফর। তার সারা শরীর পচে গিয়েছিল। গন্ধের চোটে কেউই কাছে যেতে পারত না। সিরাজকে খুন করেছিল মীর জাফরের ছেলে মিরন। বিনা মেঘে বজ্রপাতে তার মৃত্যু হয়েছিল। আর আমি রাতারাতি পালিয়ে গিয়েছিলাম মুর্শিদাবাদ ছেড়ে। আমি আর থাকতে পারছি না। রাত 12টার সময় তোমরা এসো। কিন্তু শেষের দিকে গলার স্বর আস্তে আস্তে মৃদু হয়ে মিলিয়ে গেল। আমরা দুজনে যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোর কাটল ওয়েটারের দরজায় নক করায়। ওয়েটার ঘর থেকে কাপ প্লেট সব নিয়ে যাওয়ার সময় উমি তাকালো আমার দিকে, আস্তে আস্তে বলল, কিরে, যাবি তো? নিশ্চয়ই যাব। তোর ভয় করবে না? না, ভয় কেন করবে? আর তাছাড়া তো উনি কাছেই থাকবেন। কেন যেতে বলছেন রে? রাত ঠিক 11:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরোলাম। রাস্তাঘাট ফাঁকা, রিক্সা স্ট্যান্ডে একটাও রিক্সা নেই। উমিদের সাবেক বাড়ির দিকটা আরও ফাঁকা। একটু ভয় ভয় যে করছে না তা নয়, ওদের বাড়ির যত কাছে যাচ্ছি ততই শরীরটা কেমন যেন ভার হয়ে উঠছে। উমি আমার হাতটা চেপে ধরল। ওর হাতটা কাঁপছে, পা যেন এগোতে চায় না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। খালি মনে হচ্ছে একটা টর্চ আনলে ভালো হতো। আর কিছু না থাকুক, সাপখোপ তো থাকতে পারে। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ উমি খুব জোরে আমার হাতটা চেপে ধরে বলল, ওই ওই দেখ।
তার দৃষ্টিকে অনুসরণ করে আমি তাকিয়ে দেখলাম একটা ছায়া মূর্তি ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে। উমি চাপা গলায় বলল, আমার আমার ভীষণ ভয় করছে, চল 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 পালিয়ে যাই। একদম না, চুপচাপ এখানে দাঁড়া। ততক্ষণে ছায়া মূর্তিটা আমাদের খুব কাছাকাছি এসে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু এ কে? এ তো একটা পাগল মনে হচ্ছে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা থমকে দাঁড়ালো। চাপা ঘরে স্বরে বলল, হ্যাঁ পাগল, সত্যি আমি পাগল হয়ে গিয়েছিলাম। ক্লাইভ আমায় বোকা বানানোর পর আমি মুর্শিদাবাদ ছেড়ে চলে গিয়েছিলাম। কবছর পরে আবার ফিরে এসেছিলাম, কিন্তু তখন আমার কোনো বোধ ছিল না। সেই ছায়া মূর্তি উমির সামনে এসে দাঁড়ালো, বলল, এই নাও উমি, তুমি যা খুঁজে বেড়াচ্ছ তা এতদিন এই বাড়িতেই ছিল। মুর্শিদাবাদ ছেড়ে চলে যাওয়ার আগে আমি লুকিয়ে রেখে গিয়েছিলাম। এতে যা আছে তাতে তোমাদের কপুরুষের আর চিন্তা থাকবে না। তোমার আগে আমার কোনো উত্তর পুরুষ এমন অর্থ কষ্টে পড়েনি, তাই আমারও গরজ ছিল না। তোমরা মুর্শিদাবাদ আসার পর থেকেই আমি তোমাকে এখানে টেনে আনার চেষ্টা করছিলাম। আমি আর থাকতে পারলাম না। আমি বলে উঠলাম, আপনি তাহলে সেই আমির চাঁদ যিনি পাঞ্জাব থেকে মুর্শিদাবাদে এসেছিলেন? হ্যাঁ, আমি। শোনো উমি, তোমাকে একটা কাজ করতে হবে। কাল দিনের বেলায় জেলা শাসকের কাছে গিয়ে তোমার পরিচয় দিয়ে বলবে আমার পূর্বপুরুষ আমির চাঁদের সৎকার হয়নি, তার কঙ্কাল এখনো বাড়ির মধ্যে আছে। আমি তার সৎকার করতে চাই। তুই আমার সৎকার করে শ্রাদ্ধ সংক্রান্তি করে কলকাতায় ফিরবে। তোমরা যাও যাও, তোমরা আর দেরি করো না। ভয় পেও না, তোমাদের ক্ষতি কেউ করতে পারবে না। পরদিন ডিএম এর কাছে গিয়ে পরিচয় দিয়ে অনুমতি মিলল। তবে পুলিশ সঙ্গে এলো। উমিদের বাড়ির যে দুটো ঘর আস্ত ছিল তার একটাতেই আমির চাঁদের কঙ্কাল মিলল। গঙ্গার ধারে নিয়ে গিয়ে তার সৎকার করা হলো। 11 দিনের দিন শ্রাদ্ধ করে আমরা কলকাতায় ফিরে এলাম। উমিরা এখনো ওই বাড়িতে আছে, ভাড়া দেওয়া হয়নি। শিগগিরই নাকি বাড়িটা সারানো হবে। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা উমি চাঁদের গুপ্তধন। উমি চাঁদের ভূমিকায় শায়ক, উমি চাঁদের মায়ের ভূমিকায় মেঘা, সূত্রধার, গল্প পাঠক, রিক্সা চালক ও আমির চাঁদের ভূমিকায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী কাজগুলি সম্পর্কে সমস্ত আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।